আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই। আপনারা যারা এই ভিডিওটি দেখা শুরু করবেন, তারা দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরে আপনাদের মন্তব্য রাখবেন। 5ই জুন 2024 রোজ বুধবার মাননীয় বিচারপতি কে এম কামরুল কাদের এবং মাননীয় বিচারপতি খিলজির হায়াতের সমন্বয়ে গঠিত মহামান্য হাইকোর্ট বেঞ্চ সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। উনাদের এই রায়ের ফলে সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল হয়। যদিও রাষ্ট্রপক্ষ এই রায় স্থগিত চেয়ে আপিল করেন এবং 4 জুলাই এর শুনানির তারিখ দেওয়া হয়। 2018 সালের কোটা আন্দোলনের কথা আমরা সবাই জানি। শুধু আমরা না, সেই কোটা আন্দোলনের কথা পুরো বিশ্ব জানে। কোটা আন্দোলনের কারণে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পর্যালোচনা করার জন্য মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের কমিটি 2018 সালের 17 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরকারি চাকরিতে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার সুপারিশ জমা দেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরে 3 অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে এটি তোলা হয় এবং মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। 4 অক্টোবর জনপ্রশাসন সচিব কোটা বাতিলের পরিপত্রটি জারি করেন। কোটা মূলত অনগ্রসর কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে প্রচলিত হয়েছিল। 5 জুনের রায়ের পরে একজন অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের এই কথাও বলেন যে কোটা সরকারের নীতিগত সিদ্ধান্ত, কোটা কখনোই কারো অধিকার হতে পারে না। 1972 সালে যখন কোটা প্রচলিত হয়েছিল তখন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো মাত্র 20%, পরে যেটা 40% হয় আর এখন সেটা 44%। 1972 সালে তখনকার বাংলাদেশ সরকার ইউএনডিপি সহ আরো অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বাংলাদেশের সিভিল সার্ভিস পুনর্গঠনের লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কার কমিশন এবং কমিটি গঠন করে। 1972 সালের মার্চ মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা পর্যালোচনা করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সার্ভিস রিঅর্গানাইজেশন নামে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরী স্যার। মুজাফফর আহমদ চৌধুরী স্যারের কমিটি বাংলাদেশের সিভিল সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়াকে জোরালো সমর্থন দিয়েছিলেন। স্যারের কমিটি আরেকটি কথা বলেছিলেন, বাংলাদেশে ভালো মানের সিভিল সার্ভিস গড়ে তোলার উদ্দেশ্যকে এই কোটা পদ্ধতি বাধাগ্রস্ত করবে। কোটা ব্যবস্থা নিয়ে বীর মুক্তিযোদ্ধা এবং অর্থনীতিবিদ আকবর আলী খান স্যার বলেছিলেন, কোটা পৃথিবীর কোথাও কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, সময়ের প্রয়োজনে এটা অবশ্যই পরিবর্তনশীল, শুধু বাংলাদেশই এর ব্যতিক্রম। এত বছর থেকে কোটা চালু রেখে দেশের কি ক্ষতি বা লাভ হয়েছে এই হিসেব কেউ রাখেনি। মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা বলতে গিয়ে উনি বলেছিলেন, আমি একজন মুক্তিযোদ্ধা, তবে আমার ছেলে মেয়ে যদি কোটার ব্যবহার করে তাহলে সেটা হবে অগ্রসর জনগোষ্ঠীর ব্যবহার, আর অগ্রসর জনগোষ্ঠীর কোটা ব্যবহারের পক্ষে সংবিধানে কোথাও কোনো উল্লেখ নেই। কোটা এভাবে অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না বলে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খান স্যার বলেছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই কোটার প্রচলন করেছিলেন সেটা শুধুমাত্র 17টি জেলার জন্য ছিল এবং তখনকার প্রেক্ষাপটে সেটা বাস্তবায়নযোগ্য ছিল। বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খান স্যারকে আমরা সবাই চিনি, পুরো বাংলাদেশ ওনাকে জানে, পুরো বিশ্বে ওনার বিচরণ ছিল। বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খান স্যার 2006 সাল পর্যন্ত বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খান স্যারকে নিয়ে যদি কথা বলতে যাই তাহলে এইরকম 2-4টা ভিডিও কম পড়বে। আপনারা সবাই বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খান স্যার সম্পর্কে পড়বেন এবং জানার চেষ্টা করবেন এবং মুক্তিযুদ্ধে উনার অবদানগুলো কি কি ছিল সেটাও জানার চেষ্টা করবেন। বীর মুক্তিযোদ্ধা আকবর আলী খান স্যারের জনপ্রশাসনের উপর একটি বই আছে, গ্রেশামস ল সিনড্রোম অ্যান্ড বিয়ন্ড, অ্যান অ্যানালাইসিস অফ দ্য বাংলাদেশ বিউরোক্রেসি। এই বইটি 2015 সালে প্রেসলি ইউনিভার্সিটি কর্তৃক প্রকাশিত। বাংলাদেশের অধিকাংশ শিক্ষাবিদরা চাকরির ক্ষেত্রে কোটার পরিবর্তে মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়াকে সমর্থন করেন, যা পুরো বিশ্বে চলমান। বাংলাদেশের সংবিধানের 37 অনুচ্ছেদ যেমন বাংলাদেশের জনসাধারণকে জনসমাবেশ মিছিল মিটিং করার অনুমতি দেয়, বাংলাদেশ সংবিধানের 39 অনুচ্ছেদ যেমন আমি আপনি সহ বাংলাদেশের সকল নাগরিককে বাক স্বাধীনতা দেয়, ঠিক তেমনি বাংলাদেশ সংবিধানের 19 অনুচ্ছেদের এক ধারাতে এটা বলা হয়েছে যে রাষ্ট্র সকল নাগরিকের সুযোগের সমতা নিশ্চিত করবে। সরকারি চাকরির ক্ষেত্রেও বাংলাদেশ সংবিধানের 29 অনুচ্ছেদের এক ধারাতে সুযোগের সমতার উল্লেখ আছে এবং সাথে 2 ধারাতে এটাও বলা হয়েছে সকল প্রকার বৈষম্য নিষিদ্ধ। তবে হ্যাঁ, বাংলাদেশের সংবিধান রাষ্ট্রকে কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেয়, যেমন রাষ্ট্রের মতে সরকারি চাকরিতে প্রতিনিধিত্ব করে না এমন জনগোষ্ঠীর জন্য কিছু পদ সংরক্ষিত রাখা,
রাষ্ট্রের তুলনামূলক অনগ্রসর জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে আসার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা। ভিডিওর শুরুর থেকে অনগ্রসর অনগ্রসর বলেই যাচ্ছি। এখন বলি আসলে অনগ্রসর জনগোষ্ঠী বলতে কাদেরকে বোঝায়। বাংলাদেশ সমাজ কল্যাণ অধিদপ্তরের ধারাভাষ্য মতে বাংলাদেশে অনগ্রসর জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 14,90,000 জন। এই অনগ্রসর জনগোষ্ঠীর সম্প্রদায়গুলো হচ্ছে হাজাম, নিকারি, পাটনি, কাওড়া, তেলি, ডুমার সহ আরো অনেক। আমি যখন ওই রিপোর্টটা পড়েছিলাম ওইখানে চা শ্রমিকদের কথা উল্লেখ ছিল না। আমি জানি না কেন উল্লেখ নেই। তাছাড়া সব জরিপ একই সময়ে সবার উপরে চালানো সম্ভব না। তবে চা শ্রমিক সম্প্রদায়, বেদে সম্প্রদায়, দলিত সম্প্রদায়, হরিজন সম্প্রদায় তারাও কিন্তু এই অনগ্রসর জনগোষ্ঠীর সংখ্যার মধ্যে পড়ে। এখানে আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমি অনেক আগে একটা সংস্থার হয়ে সিলেটের চা শ্রমিকদের সাথে কাজ করেছিলাম। ওইখানে আমি দেখেছিলাম চা শ্রমিকরা তাদের নিজেদের সাংবিধানিক নাগরিক অধিকারগুলো সম্পর্কেও জানে না সবাই। বাংলাদেশের এই সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সম্প্রদায়গুলো আমাদের দেশেরই নাগরিক এবং তাদেরও আমাদের সমান নাগরিক অধিকার আছে। তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশ সরকারের এই সকল জনগোষ্ঠীকে তাদের নাগরিক অধিকার সম্পর্কে অবগত করা এবং তারা যাতে তাদের সকল নাগরিক অধিকারগুলো সুষ্ঠুভাবে পায় সেটা নিশ্চিত করার লক্ষ্যে আরো শক্তিশালীভাবে কাজ করা উচিত। দেখেন, মুক্তিযুদ্ধ কিংবা প্রকৃত মুক্তিযোদ্ধা এই শব্দগুলোকে প্রশ্নবিদ্ধ করা নিজেকে দেশের কাছে ছোট করার সমান। আমাদের সেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি দেশ এবং একটি সংবিধান পেয়েছি। আবার আমাদের সেই সকল প্রকৃত মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়েই আজকে আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলতে পারতেছি। আমাদের সেই সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন বৈষম্যের বিরুদ্ধে, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তির জন্য। তাই আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত আসনগুলো আমাদের সেই সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের জন্য সবসময় বরাদ্দ। কিন্তু তাদের সেই বিশাল ত্যাগের বিনিময় হিসাবে এই কোটা পদ্ধতি প্রশ্নবিদ্ধ, যার প্রমাণ এখনকার কোটা আন্দোলন। আমরা আমাদের সেই সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে চাই। আমরা আমাদের সেই সকল প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের আমাদের বাংলাদেশের ইতিহাসে আরো সুন্দর করে অমর করে রাখতে চাই এবং সেটা আমরা আরো অনেকভাবে করতে পারি এই বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার পরিবর্তে। যেমন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মানে তাদের নামে দেশের রাস্তা, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্থাপনা সহ দেশের উন্নয়ন প্রকল্পের নামকরণ করা। জীবিত প্রকৃত মুক্তিযোদ্ধাদের শারীরিক এবং মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি তাদেরকে কর সুবিধা দেয়া, মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং মুক্তিযুদ্ধে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অবদান সংরক্ষণ করতে ডিজিটাল আর্কাইভ নির্মাণ করা। এতে মুক্তিযোদ্ধাদের ইতিহাস, ছবি, ভিডিও এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার সংরক্ষিত থাকবে। মুক্তিযোদ্ধাদের বিভিন্ন জাতীয় পুরস্কার সহ অন্যান্য পুরস্কার ও পদবি দিয়ে সমাজে আরো সম্মানী এবং মর্যাদাপূর্ণ করে দেয়া। মুক্তিযোদ্ধাদের ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা করে পাঠ্যক্রম চালু করা যেতে পারে। এই বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ দেওয়া হলে আসলে দেশ লাভবান হবে। দেশ উন্নয়নের দিকে আরো দ্রুত এগিয়ে যাবে। যখন এই কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল তখন আসলে কেউ জানতো না পৃথিবীতে এআই বলতে কিছু একটা আসবে যেটা পুরো পৃথিবী কন্ট্রোল করবে। আর আমরা এখন যে পৃথিবীতে আছি, এখন যে পৃথিবীটা দেখতেছি, এটা আরো 20 বছর পরে একই থাকবে না। তাই এই দ্রুতগতির পৃথিবীর সাথে পাল্লা দিয়ে নিজের অস্তিত্ব ধরে রেখে উন্নয়নের দিকে অগ্রসর হতে হলে নিজেদেরকে পরিবর্তন করা এখন সময়ের দাবি। আন্তর্জাতিক বিশ্বে কম্পিটিশন করতে হলে ওইখানে আপনাকে কোটা ব্যবস্থা দেওয়া হবে না, ওইখানে আপনি কম্পিটিশন করতে হবে মেধা ভিত্তিক। কারণ যত দিন যাচ্ছে টেকনোলজির বদৌলতে পৃথিবী অনেক ছোট হয়ে আসতেছে। মেধার ভিত্তিতে মেধাবী এবং দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া হলে কর্মক্ষেত্রে দক্ষতা এবং পেশাগত মান বাড়বে। মেধার মূল্যায়ন হলে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের আরো বেশি কঠোর পরিশ্রম করা এবং মেধার উন্নয়নের প্রণোদনা যোগাবে। এখন যারা কোটা আন্দোলন করতেছে তারা সবাই মুক্তিযুদ্ধের পরে এই পৃথিবীতে আসছে। তাদের পূর্ব প্রজন্ম মুক্তিযুদ্ধে অংশ নেয় নাই, এটা তাদের অপরাধ না। তাই তারা এই বৈষম্যের শিকার। দেশে সুশাসন এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়ায় মেধাবী ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে সরকারি সেবার মান বৃদ্ধি পাবে এবং দুর্নীতি হ্রাস পাবে। এই কোটা ব্যবস্থার কারণে সমাজে যে বিভাজন সৃষ্টি হয়েছে সেটাও সমাধান হবে। সমাজে যখন ন্যায্যতা এবং সাম্য প্রতিষ্ঠিত হবে তখন সামাজিক উন্নয়নে এটা অনেক বড় সহায়ক হিসেবে কাজ করবে। কোটা ব্যবস্থার আরেকটি বড় সমস্যা হচ্ছে তুলনামূলক কম মেধাবী, কম যোগ্যতা সম্পন্ন মানুষজন তুলনামূলক বেশি মেধাবী, বেশি যোগ্যতা সম্পন্ন মানুষজনের জায়গায় চাকরি পেয়ে যাচ্ছেন, যা দেশের ভবিষ্যতের জন্য বিপজ্জনক। দেশে যখন দক্ষ ও মেধাবী প্রার্থীদের তাদের যোগ্যতা এবং তাদের মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে
তখন নতুন নতুন উদ্ভাবন সৃষ্টি হবে এবং প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ তৈরি হবে, যা দেশের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশে যখন দক্ষ এবং মেধাবী কর্মশক্তি থাকবে, তখন বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের উপরে আস্থা রাখতে পারবেন। আর বিদেশি বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতিকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে সেই সম্পর্কে খুব ভালো ধারণা আছে আমাদের। যেতে যেতে একটা কথা বলে যাই, বাংলাদেশে দলমত নির্বিশেষে সবার উপরে আমাদের দেশ, এবং দেশের স্বার্থে দেশের উন্নয়নে মেধার কোনো বিকল্প নেই।